দাদা আমাদের ছেড়ে কেন যাবে? কোথায় যাবে? হ্যাঁ মা এই তো কাগজ কলম এনেছি। দাদি আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ নীলা চলো। দাদু যাও বসো বৌমা। জি কি লিখতে হবে বলেন আম্মা? তুমি নাম্বার দিয়ে দিয়ে আসো। হ্যাঁ দিয়েছি একটা। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নভেম্বরে আসছে করোনা ভাইরাসের টিকা বিতরণের জন্য অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুত থাকতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। বিমান খাত সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রস্তাব চীনের, উচ্চ ঝুঁকিতে থাকা কর্মীদের ভ্যাকসিনটি দেওয়ার পরিকল্পনা। 7টি শর্তে সৌদি আরবে প্রবেশের অনুমতি, বাংলাদেশ সহ গ্রিন সিগন্যাল পেল 25টি দেশের নাগরিকরা। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ মেটাতে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে কাতার, রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেম। প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকসভা, বাংলাদেশের প্রতি ভারতের সাবেক রাষ্ট্রপতির উদারতা ও ভালোবাসার কথা স্মরণ। সৌদি যুবরাজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোন, দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা। মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বিভাগের প্রধান, এদেরকে সহযোগিতা করলে সেসব ব্যক্তি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞার হুমকি। সিজারের বিল দিতে না পারায় সদ্যজাতকে কেড়ে নিয়েছেন ভারতের এক ডাক্তার। এবং সেলফি তুলতে গিয়ে 250 ফুট নিচে পড়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামী নভেম্বরে আসছে করোনা ভাইরাসের টিকা, আর এই টিকা বিতরণের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অঙ্গরাজ্যগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। যাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, হয়তো অক্টোবরের শেষ দিকেই তাদের ভ্যাকসিন দেওয়া হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিলেন যে বছর শেষ হওয়ার আগেই কোভিডের টিকা মিলবে। এখন জানা যাচ্ছে নির্বাচনের আগেই শুরু হবে টিকা বিতরণের প্রক্রিয়া। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে তৎপরতা শুরুর জন্য তারা রাজ্যগুলোকে বলেছেন কবে থেকে পাওয়া যেতে পারে টিকা। সীমিত সংখ্যক টিকা অক্টোবর মাসেও রাজ্যগুলোর কাছে পৌঁছাতে পারে। 50টি রাজ্য ও 5টি বড় শহরের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সিডিসি। শুধু একটি নয়, অক্টোবরের শেষ নাগাদ তারা 2টি টিকা বাজারে ছাড়তে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ করোনা বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি অবশ্য জানিয়েছেন, টিকার ক্লিনিক্যাল ডেটা পেতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। ফলে তার আগেই কিভাবে টিকা বাজারে আসবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তাকর্মী, হাসপাতালের নার্সদের মতো উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে। সিডিসি ঠিক কোন প্রতিষ্ঠানের টিকা সরবরাহ করবে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি, তবে এগুলো ফাইজার ও মডার্নার বলে মনে করা হচ্ছে। রাজ্যগুলোর গভর্নরদের সিডিসি অনুরোধ করেছে যে বন্টন কেন্দ্রগুলো যেন দ্রুত তৈরি করা হয়। 1 নভেম্বর থেকে এগুলো পুরোদমে কাজ করতে পারে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিমান খাত সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছে চীন। অর্থনৈতিক কার্যক্রম সচল করে দেয়ায় নতুন করে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এসব কর্মীকে ভ্যাকসিনটি দেওয়া হবে।
চীন কর্তৃপক্ষের এক নোটিশে দেখা গেছে চীনের বিমান সংস্থাগুলোর বিমানবন্দর, বিমান জ্বালানি খাত এবং ট্রাভেল স্কাই টেকনোলজিস লিমিটেডের বিমান খাত সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছে চীন। অর্থনৈতিক কার্যক্রম সচল করে দেয়ায় নতুন করে ভাইরাসটি সংক্রমণ ঠেকাতে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এসব কর্মীকে ভ্যাকসিনটি দেওয়া হবে। চীনা কর্তৃপক্ষের এক নোটিশে দেখা যাচ্ছে চীনের বিমান সংস্থাগুলোর বিমানবন্দর, বিমান জ্বালানি খাত এবং ট্রাভেল স্কাই টেকনোলজিস লিমিটেডের ফ্রন্ট লাইন কর্মীদেরকে স্বেচ্ছা ভিত্তিতে ভ্যাকসিনটি দেওয়া হবে। নোটিশ অনুযায়ী স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে আগ্রহী এমন কর্মীদের একটি তালিকা করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়ার জন্য চীনের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। নোটিশে বলা হচ্ছে আগামী শীত ও বসন্তে নতুন করে সম্ভাব্য দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কার কারণে এবং মহামারী সত্ত্বেও বিমান চলাচল শুরু হওয়া পশ্চিমা দেশগুলো থেকে আসার মানুষদের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে সংশ্লিষ্ট খাতের কর্মীদের সুরক্ষিত করতেই এমন ভ্যাকসিন প্রয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য 4টি ভ্যাকসিন এখন হিউম্যান ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। 7টি শর্ত যুক্ত করে বাংলাদেশ সহ 25টি দেশের নাগরিককে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে তারা সৌদি প্রবেশের অনুমতি পাবে সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ কমতে শুরু করায় বিভিন্ন দেশ সীমিত আকারে বিমান চলাচল শুরু করেছে। এবার আটকে থাকা প্রবাসীদের ফেরার অনুমতি দিচ্ছে সৌদি আরব। যে 25টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে 18 নম্বরে। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশগুলো আপাতত এই সুযোগ পাচ্ছে না। সৌদি আরবে প্রবেশের অনুমতি পাওয়া অন্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। 7টি শর্ত পূরণ করে 25টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন বলে জানা গেছে। শর্তগুলো হলো সৌদি আরব ভ্রমণ করতে হলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফর্ম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং ফেরার সময় এটি এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। এরপর ভ্রমণের 7 দিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, মূলত পিসিআর দেওয়ার 4 দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার 3 দিন পর পর্যন্ত। 3 নম্বর শর্ত হলো সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্কালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। অবশ্যই সৌদিতে ফেরার 8 ঘন্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে ভাষার অবস্থান নির্ধারণ করতে হবে। 5 নম্বর শর্ত হলো কোভিড-19 লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি 937 নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে। এছাড়া টাটামন অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্য পরিস্থিতি জানাতে হবে এবং সর্বশেষ কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফর্ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ মেটাতে পৃথক 2টি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে কাতার। সেক্ষেত্রে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারকে নিজেদের এই অবস্থানের কথা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শেখ তামিম ট্রাম্পের জামাতাকে জানিয়েছেন 2002 সালের আরব শান্তি উদ্যোগের সিদ্ধান্তেই অটল থাকবে কাতার। ওই সময় সিদ্ধান্ত হয়েছিল আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কেবল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখল করা সব ভূমি ছেড়ে দেয়ার। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তৃতীয় আরব দেশ। তাদের আগে মিশর ও জর্ডান ইসরায়েলিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা আরও এগিয়ে নিতে ইতোমধ্যে 1972 সালের ইসরায়েল বয়কট আইন বাতিল করে ইসরায়েলি ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আমিরাত। তাদের মতো আরবের অন্যান্য দেশগুলো একই পথ বেছে নেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে আমিরাত সফরের পর চলতি সপ্তাহে বাহরাইন এবং সৌদি আরবও সফর করেছেন। সম্প্রতি ইসরায়েল আমিরাতের মধ্যে কথিত ঐতিহাসিক চুক্তি পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে আরবের অন্যান্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক নিবিড় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বুধবার দোহায় কাতারে আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন জ্যারেড কুশনার।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ভারতের সাবেক রাষ্ট্রপতি উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে শোকসভা পালন করা হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে রাত 8:30টায় সভা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান শোকসভার সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি এনাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন, কানেকটিকান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতি প্রণব মুখার্জির উদারতা ও ভালোবাসার কথা তুলে ধরেন বক্তারা। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান ও বরিস জনসন দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ইয়েমেন সংকট সহ মধ্যপ্রাচ্যের সবশেষ ঘটনাবলী দুই নেতা পর্যালোচনা করেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ শক্তিশালী করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন তিনি। করোনা মোকাবেলায় G20 জোটে সৌদি যুবরাজ্যের নেতৃত্বের জন্য মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান বরিস জনসন। আন্তর্জাতিক অপরাধ আদালতের পৃথক দুটি বিভাগের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সম্ভাব্য তদন্ত ঠেকাতে এটাই ট্রাম্প প্রশাসনের নেওয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ফাতো বেনসোদা এবং তার সহযোগী আইসিসির জুরিডিকশন, কমপ্লিমেন্টারি এবং কোঅপারেশন বিভাগের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি হুমকি দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব কর্মকর্তাকে যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সহযোগিতা করে, তাহলে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির তদন্ত প্রচেষ্টার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু কর্মকর্তার ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলেও জানান মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার পরপরই নেদারল্যান্ডস ভিত্তিক অপরাধ আদালত আইসিসি ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সিজারের বিল দিতে না পারায় সদ্যজাতকে কেড়ে নিয়েছেন ভারতের এক ডাক্তার। উত্তরপ্রদেশের আগ্রা জেলার রিকশা চালক শিবচরণের স্ত্রী স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। সেখানে বিল হয় মোট 35,000 টাকা। বিল দিতে না পারায় সদ্যজাতকে ছিনিয়ে নিয়েছেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক। অভিযোগ পেয়ে হাসপাতাল সিল করেছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। নবজাতকের খোঁজ নেই। শিবচরণের দাবি, হাসপাতালের মালিক ডাক্তারকে অনেক অনুনয় সহ তিনি জানান তার কাছে মাত্র 500 টাকা রয়েছে। তার কথায় অবশ্য বিন্দুমাত্র সহানুভূতি প্রকাশ করেননি ওই চিকিৎসক। অনেক তর্কাতর্কির পরে তিনি জানান বিল না দিতে পারার জন্য নবজাতক শিশুকে ছাড়া হবে না। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে কেউ জোর করেনি, শিবচরণই বাচ্চাকে স্বেচ্ছায় ফেলে রেখে চলে গেছে। এ নিয়ে হাসপাতাল এবং শিবচরণ ও ববিতার মধ্যে লিখিত চুক্তি হয়েছে। তবে শিবচরণ ববিতা এখন ছেলে ফেরত চান। অসহায় দম্পতি এরপর সমাজসেবী নরেশ পারসের কাছে গিয়ে ঘটনা সম্পর্কে জানান। ববিতার দাবি, ওই চিকিৎসক তার সদ্যজাত সন্তানকে আত্মীয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। এবার খেলার খবর। পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে 250 ফুট উঁচু থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন 45 বছর বয়সী ক্রিকেটার শিখর গাওলি। মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে 2টি ম্যাচ খেলেছেন শিখর। মৃত্যুবরণ করার আগে মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করতেন তিনি। পুলিশ জানিয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে লাউকাতপুরীতে পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন গাওলি। সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রিয়াজ বাগওয়ান শোক প্রকাশ করে বলেছেন, শিখরের মৃত্যুর খবরে এমসিএ পরিবার মর্মাহত। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নভেম্বরে আসছে করোনা ভাইরাসের টিকা বিতরণের জন্য অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুত থাকতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। বিমান খাত সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রস্তাব চীনের। উচ্চ ঝুঁকিতে থাকা কর্মীদের ভ্যাকসিনটি দেওয়ার পরিকল্পনা। 7টি শর্তে সৌদি আরবে প্রবেশের অনুমতি। বাংলাদেশ সহ গ্রিন সিগন্যাল পেল 25টি দেশের নাগরিকরা। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ মেটাতে আলাদা 2টি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে কাতার। রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেম। প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকসভা। বাংলাদেশের প্রতি ভারতের সাবেক রাষ্ট্রপতির উদারতা ও ভালোবাসার কথা স্মরণ। সৌদি যুবরাজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোন। দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা। মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বিভাগের প্রধান। এদেরকে সহযোগিতা করলে সেসব ব্যক্তি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞার হুমকি। সিজারের বিল দিতে না পারায় সদ্যজাতকে কেড়ে নিয়েছেন ভারতের এক ডাক্তার। এবং সেলফি তুলতে গিয়ে 250 ফুট নিচে পড়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু। ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্ব। তুমি নাম্বার দিয়ে দিয়ে আসো। হ্যাঁ দিয়েছি, 1 নাম্বার দিয়েছি। লিখো বাবুর মা। বাবুর মা। বাবুর মা। বাবু। বাবু। একটা লুঙ্গি একটা শাড়ি। লুঙ্গি শাড়ি একটা করে।